সীমান্তে ব্যাপক সৈন্য মোতায়েন করেছে ভারত ও পাকিস্তান। বর্তমান পরিস্থিতি কি? আজ রাতের মধ্যেই বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। ইতিমধ্যে পাকিস্তান ও ভারত দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। অর্থাৎ পাকিস্তান তাদের নিজস্ব পর্যায়ে মিটিং করেছে, আবার ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করছে। তার মানে সব থমথমে পরিস্থিতি। জম্মু ও কাশ্মীর সীমান্তে নির্ঘুম এক সময় অতিক্রম করতেছে দুটি রাষ্ট্র। কি হতে যাচ্ছে? কোনো বড় ধরনের হামলা, নাকি কোনো মিসাইলের, নাকি কোনো যুদ্ধ বিমান? ভারতের হাতে রয়েছে দুনিয়া কাঁপানো যুদ্ধ বিমান রাফায়েল। অপরদিকে পাকিস্তানের কাছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান J-35। যদিও ভারতীয়রা পাকিস্তানের এই যুদ্ধ বিমানকে তেমন পাত্তাই দিচ্ছে না, কিন্তু ভারতীয়রা কি জানে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কতটা বিধ্বংসী হতে পারে? আমেরিকা চায়নার বিপক্ষে কখনোই যুদ্ধ করার সাহস দেখায় না। কারণ কি? কারণটা শুনলে আপনি অবাক হবেন। এই স্টিল ফাইটার যুদ্ধ বিমানের কারণে আমেরিকা রাশিয়ার বিপক্ষে কেন কোনো যুদ্ধ করে না? কারণ রাশিয়ার সুকি Su-57, তাও স্টিল ফাইটার যুদ্ধ বিমান। এটি এমন একটি যুদ্ধ বিমান, না কোনো রাডারে ধরা পড়ে, না এটিকে শনাক্ত করা যায়। শনাক্ত করার আগেই এই যুদ্ধ বিমান তার গতির কাছে পুরো দুনিয়াকে হারিয়ে দেয়। পৃথিবীতে 4টা ভয়ঙ্কর যুদ্ধ বিমান, তার মধ্যে অন্যতম একটি রাশিয়ার সুকি Su-57, আমেরিকার F-22 র্যাপটর, চায়না চেন্দু J-20, একই সাথে J-35। এই 4টা যুদ্ধ বিমান যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারে। পাকিস্তান বলে যে ভারত মুহূর্তের মধ্যেই যুদ্ধে বিজয় অর্জন করবে, এখানে আমেরিকা যতই পাশে থাকুক না কেন, এখানে কোনো কাজে আসবে না। কারণ পাকিস্তান ও চায়নার মধ্যে বর্ডার কেন্দ্রিক সীমানা রয়েছে। বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রবেশ করবে। চায়নার কাছে বিপুল পরিমাণ লেজার গাইডেড মিসাইল রয়েছে, যেটা ভারতের কাছে নেই। একটা লেজার গাইডেড মিসাইল পুরো একটা গ্রামকে মাত্র 5 মিনিটের মধ্যে পুড়িয়ে দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। সে লেজার গাইডেড মিসাইল চায়নার কাছে রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হলে লেজার গাইডেড মিসাইল পাকিস্তানে পৌঁছাতে বেশি সময় লাগবে না। একই সাথে পাকিস্তান ও ভারত উভয় রাষ্ট্রে অ্যাক্টিভ সৈন্য এবং থমথমে পরিস্থিতি। তারা যখনই মুখোমুখি হয়েছে, কেউই বিজয় অর্জন করেনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটা ফাও মিথ্যা বানোয়াট খবর দিয়েছে, যেটার কোনো ভিত্তি নাই, কোনো সুযোগ নেই, যোগ্যতাহীন সাংবাদিকতার পরিচয় দিয়েছে আনন্দবাজার। সেখানে তারা উল্লেখ করেছে 1990 সালের পরিসংখ্যান তারা দিয়েছে 2025 সালে। এ ধরনের পরিসংখ্যান বর্তমান দেয়, যেখানে স্টিল ফাইটার যুদ্ধ বিমান প্রতিটা রাষ্ট্র ব্যবহার করতেছে লেজার গাইডেড মিসাইল, আর্মার ভেহিকেল থেকে শুরু করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি গাইডেড মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, ইয়ার টু ইয়ার মিসাইল, ইয়ার টু সার্ফেস মিসাইল। পাকিস্তানের কাছে 165টির মতো ওয়ারহেড রয়েছে পারমাণবিক। অপরদিকে ভারতের কাছে প্রায় 160টি। অর্থাৎ পরমাণু শক্তিধর দুইটা রাষ্ট্র, কোনো অংশে কেউ কম নয়। একটা পারমাণবিক বোমা কতটা বিধ্বংসী, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, সেটা জাপানের হিরোশিমা নাগাসার চিত্র দেখলে বোঝা যায়। যেখানে আজও শিশু জন্ম নেয়, যেটা অর্থাৎ কোনো নবজাতকের জন্ম যখন হয়, সেটা হয় বিকলাঙ্গ। এমন পরিস্থিতির সামনে রেখে রাশিয়া চাইলেই ইউক্রেনে লোহানস্ক, দোনেৎস্ক, খার্কিভ, মারিউপোল, জাপোরিজিয়া এগুলোর মধ্যে একটা পরমাণু বোমা নিক্ষেপ করতে পারত। কিন্তু রাশিয়াটাকে ভালো করে জানে, একটা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ মানে একটা রাষ্ট্রকে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া, একটা শতাব্দী ধ্বংস করে দেওয়া। রাশিয়া তা করেনি। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে যেহেতু দুইটাই পরমাণু শক্তিধর, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন কিন্তু পরমাণু শক্তিধর ছিল না। থাকলে কিন্তু তারা এটা ব্যবহার করতো। কারণ পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন এটা করে। ভারত এটা করবে, অথবা পাকিস্তান এটা করবে, যে কোনো একটা রাষ্ট্র এটা শুরু করবে। তার মানে ভারত ও পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলো কি সামনে? না, যে যার মতো এটাকে সেভ করে রেখেছে। গোপনে গোপনে অনেক রাষ্ট্র, এই দুইটি রাষ্ট্র গোপনে গোপনে এর সংখ্যা বৃদ্ধি করেছে। পারমাণবিক অস্ত্রের নতুন ছোট ভার্সন, সে পারমাণবিক মর্টার শেল, এটা ব্রিটেন ইউক্রেনকে দিয়েছিল। ইউক্রেন একটাই ব্যবহার করেছে। রাশিয়া তখন তার সামারাত মিসাইল, টেসার সবকিছু নিয়ে রেডি হয়েছিল। পারমাণবিক মর্টার শেল কোথায় পেল? পরবর্তীতে তারা যখন জানতে পারলেন এটা ব্রিটেন দিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার
প্রধানমন্ত্রী তো চলে গেছে, তার পুরো মন্ত্রী পরিষদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে ক্ষমা চাইতে চাইতে। তার মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা।